আইএলটিএস এর রেজাল্টের পরে আপনাকে যেন 10টা গ্রুপে 40টা পোস্ট না করা লাগে যে ভাই আমার কেন 5.5 আসলো, এর চেয়ে কেন বেশি আসলো না, কোথায় ভুল গেল। তো এই সমস্যায় যেন না পড়েন, এই জন্য আজকের এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। অভিনব কৌশল আমি বলবো যে কিভাবে আপনারা অন্তত 6.5 রাখতে পারেন। আপনি যদি খুব সহজে একদম শর্টকাটে 6.5 উঠাতে চান তাহলে এই ক্লাসটি আপনার জন্য। ওকে, সো এই ক্লাসে আমি বিশ্লেষণ করব যে কিভাবে আপনি একদম স্বল্প সময়ে একটা গোছানো পরিবেশে কিভাবে আপনি 6.5 অর্জন করতে পারবেন। কারণ 6.5 এ কিন্তু আপনার দরকার, আপনার 9, 8, 7 এগুলো লাগছে না। যাদের 6.5 হলে হয়ে যাচ্ছে বাইরের দেশে চলে যেতে পারবেন, যারা মাস্টার্স করবেন অথবা ব্যাচেলার্স করবেন তো আপনার 6.5 এ কিন্তু কভার হয়ে যাবে। যারা আইএলটিএস এ ব্যান্ড স্কোর কম পায় তাদের কিন্তু আসলে ভালো একটা রুটিন ছিল না, আর যারা ব্যান্ড স্কোর ভালো করতে পারে বা ভালো রেজাল্ট করতে পারে তারা কিন্তু একটা সুন্দর রুটিন ফলো করে। আইএলটিএস রুটিন না থাকা মানে তলোয়ারের জায়গায় আপনি কাঁচি নিয়ে যুদ্ধে নামছেন, এরকম একটা ব্যাপার। অনেকে মনে করেন যে রুটিন মানে নিজেকে বেঁধে ফেলা, নিজের বাস নিজে নেওয়া। আসলে না, আইএলটিএস এর রুটিন মানেই হচ্ছে আপনি আইএলটিএস কে বেঁধে ফেলছেন, আপনি সময়টাকে নিজের মতো কন্ট্রোল করছেন। আর রুটিন না থাকলে আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম আপনাকে কন্ট্রোল করবে, আপনাকে ইউটিউব আপনাকে কন্ট্রোল করবে, আপনি নিজের কোনো পাবেন না, কোনো তালগোল পাবেন না, দেখবেন যে একদম ম্যাসাকার অবস্থা। তো আইএলটিএস এর সহজ একটা রুটিন হচ্ছে জিপিএস এর মতো, ঠিক আছে? কারণ আমরা যেভাবে একটা মানে অজানা গন্তব্যস্থল, যদি আমার হাতে একটা জিপিএস থাকে আমি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবো। সো আপনাকে যদি একটা রুটিন আমি দিয়ে দিই, সহজ একটা রুটিন, তাহলে আপনি 6.5 এর ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। রুটিন মানে হচ্ছে টার্গেট সেট করা, রুটিন মানে হচ্ছে আমাকে আইএলটিএস এর 2টা প্যাসেজ আজকে সলভ করতে হবে, এরকম একটা মাইন্ডসেট তৈরি করা। রুটিন না থাকলে আপনার প্রতি শুক্রবার রাতে মনে হবে যে আমি কালকে থেকে শুরু করব, কালকে থেকে সিরিয়াস হব, বাট সেই সিরিয়াসনেস আর কখনো হয়ে উঠবে না। সো অবশ্যই রুটিন আপনার লাগবেই লাগবে। সো যাদের রুটিনটা লাগবে ভিডিওটা দেখতে পারেন। আপনি যদি 6.5 পেতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা মডিউলে আপনার 6.5 পাওয়া লাগছে না, ঠিক আছে? কারণ দেখেন এখানে আমি কত রেখেছি, রিডিংয়ে 6, রাইটিংয়ে 6, স্পিকিংয়ে মনে করেন 6.5 পেলেন, লিসেনিংয়ে আপনি 6.5 পেলেন, তাহলে কি ওভারঅল আপনার কত আসতেছে? ওভারঅল কিন্তু আপনার 6.5 আসবে। এটা একটু যদি আমি একটু ভেঙে বলি, যেমন দেখেন এই টোটাল কত, আপনার এই 4টার যোগফল দিয়ে 4 দিয়ে ভাগ হবে আপনার ব্যান্ড স্কোর, তাহলে 6, 6, 12 আর হচ্ছে আপনার 13, তাহলে টোটাল আসলে 25। এই 25 যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে কত, 6.25। আর 6.25 আসলেই আপনাকে 6.5 দিয়ে দিবে, ঠিক আছে? আর যদি 6.25 এর নিচে থাকে, কোনো মতো নিচে চলে আসে, তাহলে কিন্তু আপনার 6 চলে আসবে। তো মেক শিওর করবেন যে 6.25 এর মতোই যেন আপনার স্কোরটা থাকে, তাহলেই আপনার 6.5 কিন্তু চলে আসছে। ওকে, তাহলে আমি এখন দেখেন যে কোনটাতে আমি 6 রাখবো, কোনটাতে 6.5 রাখবো। আমার এই স্পিকিং অ্যান্ড লিসেনিং আমি 6.5 রাখতে পারি। এগুলো একটু তুলনামূলক রিডিং এবং রাইটিংয়ের চেয়ে একটু ইজি। কারণ দেখেন রিডিংয়ে একটু অনেকে বুঝতে পারেন না, অনেক সমস্যা, অনেক ক্যাটাগরির প্রশ্ন আসে, সো অনেকে ধরতে পারেন না। তো 6 পয়েন্ট কিন্তু পাওয়া আসলে একটু ইজি হয়ে যাবে আপনাদের জন্য। কারণ দেখেন এখানে টোটাল 40টা কোয়েশ্চেন আসবে আপনার রিডিংয়ে। তো রিডিংটা নিয়ে একটু বলি যে রিডিংয়ে আপনার টোটাল 40টা কোয়েশ্চেনে যদি আপনি 23টা, মাত্র 23টা কারেক্ট করতে পারেন তাহলেই কিন্তু 6 চলে আসতেছে চোখ বুঝে, ঠিক আছে? আর 23টা কি কারেক্ট হবে না? কারণ আমার 40টার ভিতরে অনেকগুলো প্রশ্ন আমি ছেড়ে দিয়েছি। তো যেখানে আমি ফোকাস করব, সাপোজ কিছু নির্দিষ্ট ক্যাটাগরি আছে, আমি সামনে দেখাবো যে কোনগুলো ফোকাস করে আপনি 6 আনতে পারেন ইজিলি, 23টা কারেক্ট করতে পারবেন। ওকে, আচ্ছা, রাইটিংয়ের ক্ষেত্রে বলি, রাইটিং হচ্ছে আপনার এখানেও আপনার অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে নাম্বারগুলো দেয়। সো তার ভেতরে যদি আপনি 2টা বিষয় খেয়াল করতে পারেন যে আপনার গ্রামার অ্যান্ড ভোকাব, তো মানে আপনার শব্দভাণ্ডার যদি একটু এনরিচ করতে পারেন, বেশি না, আপনি গুনে গুনে 30 থেকে 35টি ভোকাবুলারি শিখে যান, সর্বোচ্চ 40টা শেখেন, তাহলে কিন্তু রাইটিংটা কমপ্লিট। আপনার টাস্ক 1 এবং 2তে যদি আপনি ভালো ভোকাবুলারি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনি রাইটিংয়ে অনেক নাম্বার উঠে যাবে। কারণ এখানে 25% মার্ক, গ্রামারে 25% মার্ক, মানে 50% মার্কে যদি আপনি ফোকাস করেন, এমনিতে তো আইডিয়া দিয়ে আপনি লিখে আসলে কিন্তু ভালো একটা স্কোর, এবং যখন আপনি এইগুলো ব্যবহার করে লিখবেন এবং গ্রামারে মিস্টেক হচ্ছে না, তখন নাম্বারগুলো কিন্তু জাম্প করবে। ওকে, সো রাইটিংয়ে আমরা ধরে নিচ্ছি 6। আচ্ছা, স্পিকিংয়েও আমরা 6.5 ধরবো। এখানে ফ্লুয়েন্সি এবং ভোকাবুলারিটা একটু বেশি গুরুত্ব দিতে হবে স্পিকিংয়ে। আচ্ছা, লিসেনিংয়ে দেখেন, লিসেনিংয়ে আমাদের টোটাল 26টা কারেক্ট করা লাগছে, তাহলে 6.5 চলে আসে লিসেনিংয়ে। তো লিসেনিংয়ে আমি কিভাবে 26টা কারেক্ট করব সেটা একটু আমি দেখি। পার্ট 1 থেকে 4, মানে টোটাল 4টা পার্ট থাকবে, 1, 2, 3, 4। তো এর ভেতরে
আপনার হচ্ছে প্রত্যেকটা পার্টে কিন্তু 10টা করে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, টোটাল 40টা কোয়েশ্চেন। এখন আমাকে সঠিক করতে হবে কয়টা, আমি পার্ট 1-এর 10-এর ভিতর 9 রাখবো, ঠিক আছে, মানে এটা আমার টার্গেট যে আমার 9টা কারেক্ট হতেই হবে স্পেলিং সহ, এবং পার্ট 2-তে আমি 10-এ 8 রাখবো, কারণ এই দুইটা পার্টে হচ্ছে আমাকে এগিয়ে থাকতে হবে, কারণ লিসেনিংয়ে আপনারা জানেন যে পার্ট 1 এবং 2 হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, আর ইজিয়েস্ট পার্টে যদি আপনি এগিয়ে না থাকতে পারেন তাহলে আপনি লিসেনিংয়ে পিছিয়ে যাবেন। সো আমি বাদ দিলাম, আমি 3 এবং 4 আমি আপাতত বাদ দিচ্ছি, আপনি শুধু পার্ট 1 এবং পার্ট 2 ভালো করে করবেন, এবং এইগুলো যখন আপনি এইখানে 9টা বা 8টা কারেক্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি পার্ট 3 এবং 4-এ যাবেন না। আর এইগুলো যখন আপনি দেখবেন যে আপনার এখানে 9টা 8টা হয়ে যাচ্ছে সব সময়, তাহলে কিন্তু পার্ট 3 এবং 4 এমনিতেই উঠে যাবে, কারণ লিসেনিংয়ের স্কিলটা আপনার তখন ডেভেলপ হয়ে যাবে। ওকে, আর ইজিয়েস্ট পার্ট দিয়ে আপনারা সবসময় শুরু করবেন, এইগুলো আপনি আপাতত ধরার দরকার নেই যে এখানে MCQ আসে, আবার পার্ট 4-এ অনেকে ধরতে পারেন না, ঠিক আছে। তারপরেও আমি দেখেন পার্ট 3-তে আমি 4টা কারেক্ট করব, পার্ট 4-এ আমি 5টা কারেক্ট করব, তা আমি 10-এর ভিতর 4 পাবো না, পাবো, আমি 10-এর ভিতর 5 পাবো না, পাবো, কারণ অনেকগুলো আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে টোটাল আমার 26টা কারেক্ট হলেই কিন্তু আমার লিসেনিংয়ে হয়ে যাচ্ছে, 6.5 কিন্তু উঠে যাচ্ছে। এই আমরা পার্ট 3 এবং 4-এ একটু কম গুরুত্ব দিচ্ছি, ঠিক আছে, কারণ এখানে আমি একটু এমনিতেই ছেড়ে দিচ্ছি যারা আসলে 6.5 পেতে চান। এবং পার্ট 4-এ আপনি দেখেন অনায়াসে আপনি প্রথম দিকের 5টা কিন্তু খুব ভালো করে ধরতে পারবেন, ঠিক আছে। সো আপনি টোটাল আমি 10টা ধরি, 10টার ভেতরে আপনার হয়তো 5টা হয়ে যাবে, ঠিক আছে। সো একদম দেখেন ইজি। তাহলে আমি এই 2টা পার্ট মিলে 9, আর এই 2টা পার্ট মিলে আমি কত 17টা কারেক্ট করব, ঠিক আছে, আর এই 2টা পার্ট মিলে 9টা কারেক্ট করব, তাহলে আমার 26টা হয়ে যাচ্ছে। আর আইটেমগুলো দেখেন যে পার্ট 1-এর জন্য আমি শুধু গ্যাপ ফিল ফোকাস করতেছি, 2-এর জন্য আমি বক্স ম্যাচিং, ম্যাপ, ডাবল MCQ, যাই আসুক না কেন পার্ট 2 কিন্তু অন্যান্য পার্টের চেয়ে একটু ইজি হবে, ঠিক আছে। সো আপনি এই 2টাতে কাজ করবেন, এমনিতেই এটা আপনার ডেভেলপ হয়ে যাবে। সো প্রথম দিকে এগুলো নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। এখন দেখেন কীভাবে আমরা লিসেনিংটা প্র্যাকটিস করব, প্র্যাকটিসটাকে কীভাবে করতে পারি। 1 নাম্বার যে কাজটা করবেন সেটা হলো প্রথমে যা পারি তাই করব। সাপোজ আপনি একদম নতুন ক্যামব্রিজ নিয়ে বসবেন, তো কী নিয়ে বসবেন যে আপনার যেই ক্যামব্রিজগুলো আপনি জীবনে ধরেন নাই, ঠিক আছে, আপনি একদম করে ফেলবেন। আপনি মনে করেন যে এখন তাই বলে অনেক আগের ক্যামব্রিজ আপনার ধরতে যাবেন না, আমি এখানে লিখে দিয়েছি দেখেন যে 18, 19, 20 এই ক্যামব্রিজগুলো আপনাকে ফলো করতে হবে, লেটেস্ট, ঠিক আছে। লেটেস্ট থেকে আপনি যা পারেন তাই করেন, যে আপনি কয়টা ধরতে পারছেন আপনি দেখেন। আপনি পার্ট 1-এ 10-এ 10-এর ভিতরে আপনি কয়টা রাখতে পারছেন, পার্ট 2-তে কয়টা রাখতে পারছেন, আপনি এই শুধু প্যাসেজ 1 এবং 2 বা পার্ট 1 এবং 2টা করেন, ঠিক আছে। এরপরে আপনি 2 নাম্বার যেটা হলো স্পেলিং দেখবেন, উত্তর দেখার পর কিন্তু আবার সেম টেস্টটা আবার দিবেন, স্পেলিং সহ দেখবেন, ঠিক আছে, স্পেলিং সহ উত্তরটা দেখবেন, আপনার স্পেলিং ভুল হতে পারে, তো এটা আবার সেম টেস্টটা আপনি যখন আবার দিবেন তখন আপনার কাছে এখন ক্লিয়ার হবে, কারণ আপনার উত্তর জানা আছে, এখন অডিওতে তারা কথা বললে আপনি ওইগুলো ধরতে পারবেন, ঠিক আছে। তাহলে এই কাজটা যদি করেন আপনি দেখবেন যে স্পেলিংটা হয়ে যাচ্ছে। স্পেলিং বেশি কিছু পড়ার দরকার নেই, আপনি জাস্ট চোখ বুলে দেখবেন, অনেকগুলো আমরা জানি জাস্ট ওই ওয়াই নাকি আই এইগুলো আসলে মিস্টেক হয়, ঠিক আছে, এস নাকি এস বা কোথাও সাইলেন্ট লেটার আছে কিনা এগুলো দেখবেন। আচ্ছা, তো এইগুলো দেখার পরে আপনি যখন নিজে টেস্ট দিবেন তাহলে আরও একটু ক্লিয়ার হবেন, ঠিক আছে। এগুলো কি অ্যানালাইসিসের একটা অংশ। এরপরে দেখেন যে অডিও স্ক্রিপ্ট দেখে সম্পূর্ণ বুঝে নেবেন। 3 নাম্বার কাজটা কি, অডিও স্ক্রিপ্টটা আপনি এখন দেখবেন, এটা বইয়ের পেছনে কিন্তু পেয়ে যাবেন, ওকে। সো অডিও স্ক্রিপ্টটা দেখে সম্পূর্ণ যখন বুঝবেন, আপনি রিডিং পড়তে হতে পারে বা মিনিং বুঝতে হতে পারে, এখন সব কিছু বুঝলাম, মানে সেম টেস্টেরটা আমি সব কিছু বুঝে নিয়ে আবার ওইটা কী করব, প্লে করব, ঠিক আছে। তখন কি হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন প্রথমে হচ্ছে আপনার এই বিষয়টা বোঝাটাই গুরুত্বপূর্ণ, তারা কিভাবে কথা বলে, কি কোন অ্যাঙ্গেলে ধরতে হয়, এগুলো আপনি কখন, এই যে এগুলো কিন্তু অ্যানালাইসিস, এই যে আপনি প্রথমে এটা দেখলেন, তারপরে স্ক্রিপ্টটা দেখলেন, এগুলো অ্যানালাইসিস, এগুলো করলে নিজে থেকেই নিজের একটা বুঝ দিতে পারবেন যে না এইভাবে। যতক্ষণ না নিজে বুঝতে পারছেন ততক্ষণ কোনো টিচার আপনাকে বোঝাতে পারবে না, ঠিক আছে, নিজেকে বুঝতে হবে যে এইভাবে এইভাবে। এই জন্য বোঝার জন্য স্ক্রিপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখেন যে আপনি যদি, আমি যেই কথাগুলো বলছি এগুলো যদি আপনার কাজে না আসে, আপনি আমার চ্যানেল আর দেখেন না, ঠিক আছে, আমাকে আর মানে সাবস্ক্রাইবও করার দরকার নেই, আনলাইক দিয়ে চলে যান বা কমেন্টে মানে বলেন যে আমার হয়নি, ইমপ্রুভ হয়নি। আপনি 1টা মাস পর আপনি এসে আমাকে এই কথাগুলো বলেন, আমি দেখি যে কততে আপনার হয় না, ঠিক আছে। এই কথাগুলো একদম অক্ষরে অক্ষর পালন করবেন। দেখেন এরপর 4 নাম্বার হচ্ছে কয়েকদিন পর সেম টেস্ট আবার দিবেন কোনো সাহায্য ছাড়া।
এইবার মনে করেন যে ওই দিন তো হয়তো আপনি একটু দেখেছেন, সাহায্য নিয়েছেন, বুঝেছেন, শর্ট মেমোরিতে ছিল, হয়েছে, কিন্তু কয়েকদিন পরে সেম টেস্ট যখন আপনি আবার দিবেন এবং কোনো সাহায্য ছাড়া, তখন আপনি একটু রিয়েলিটিটা বুঝতে পারবেন যে আসলে কি আপনার ইমপ্রুভ হয়েছে কিনা। এটা আপসা আপসা মনে থাকবে, বুঝছেন? তো দেখবেন যে একটা মুভি যদি আপনি দেখেন, প্রথমেই যেই মুভিটা একবার দেখলেন, ওইটা আপনি পরের বার যখন দেখতে বসবেন কয়েকদিন পরে, আপনি বলে দিতে পারবেন যে এরপরে তো এই সিন আছে, এরপরে তো এই সিন আছে, মানে আগে থেকেই একটা আপনার ইমাজিনেশন ক্রিয়েট হয়ে যাবে, তাই না? তো এইভাবে লিসেনিংটাও আপনার এইভাবে কাজ করবে, আপনার মানে মনোযোগটা আরও বৃদ্ধি পাবে এবং আপনি তাদের অ্যাকসেন্টের সঙ্গে পরিচিত হয়ে যাবেন, ঠিক আছে? এই বিষয়গুলো সব কাভার হয়ে যাবে যদি এই 4টা বিষয় আপনি ফলো করেন। তো লিসেনিংয়ে ইজিলি কিন্তু আমরা 26 রাখতে পারি যাদের হাতে খুব কম সময় আছে এবং যারা এইটাই অ্যাচিভ করতে চান, ঠিক আছে? ওকে, তাহলে আমি আবারও বলছি যে 18, 19, 20 এইগুলো হচ্ছে আপনার বন্ধু, এইগুলোই ফলো করবেন, এর এর আগেরগুলো ফলো করার দরকার নাই। আচ্ছা, এরপরে দেখেন যে রিডিংয়ে আমরা কিভাবে 6 রাখতে পারি। তো এখানে এর আগে আমরা 6.5 রেখেছি, এখন আমরা 6 রাখবো, কারণ এখানে একটু হার্ড। সো তারপরেও আমি একটু ইজি করে দিচ্ছি যে কিভাবে আপনারা 6 ওঠাতে পারেন। তো এখানে 3টা প্যাসেজ আসে, আমরা জানি। সো রিডিংয়ে কয়টা প্যাসেজ আসে? 3টা প্যাসেজ, প্যাসেজ 1, 2, 3। তো এখানেও আমরা প্যাসেজ 3টা কিন্তু একটু হার্ড পাই, কারণ এখানে রাইটারের অনেক অপিনিয়ন দেয়, অনেক তথ্য দেয়, যেই বিষয়গুলো আসলে ধরা যায় না, ঠিক আছে? তো প্যাসেজ 1 এবং 2তে আমরা ফোকাস করব, প্যাসেজ 1 এবং 2, এবং অনেকের মনে করেন টাইমিং একটা সমস্যা। তাহলে প্যাসেজ 1 কততে করবেন, প্যাসেজ 2 কততে করবেন, সেটাও আমি বলবো। এখন দেখেন, প্যাসেজ 1 থেকে আমি হয়তো 13-14টা কোয়েশ্চেন আসছে, সেখান থেকে আমি 10টা কারেক্ট করবো। প্যাসেজ 1 হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। তারপরে প্যাসেজ 2, এখানেও আমরা একটু এইটার চেয়ে একটু কঠিন, বাট এইটার চেয়ে ইজি। প্যাসেজ 3-র চেয়ে একটু ইজি, তার মানে এখানেও আমি 9টা কারেক্ট করব। আর আমি যদি প্র্যাকটিস করার সময় শুধু এইখানেই ফোকাস করি যে আমি প্যাসেজ 1 এবং 2 থেকে আমার 19টা কারেক্ট করতে হবে, তাহলে আমি যতক্ষণ না 19টা আমি করতে পারছি, ততক্ষণ আমার অন্যদিকে ফোকাস করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো যখন আপনি করবেন, এইটা কিন্তু অটোমেটিক আপনার আপডেট হয়ে যাবে, মানে আপনার ইয়েটা পাবেন, আপনি উন্নতি করতে পারবেন, কারণ অটোমেটিক আপনার এখানে অনেক অভ্যাস তৈরি হয়ে গেছে, অনেক স্কিমিং শিখে ফেলবেন অটোমেটিক। সো প্যাসেজ 3 নিয়ে আপনার ভাবারই টাইম নেই, শুধু আপনি কোয়েশ্চেনের কীভাবে অ্যান্সার করে সেই স্ট্র্যাটেজি জানবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখেন যে প্যাসেজ 1-এ আমরা টাইম রাখবো হলো 22 মিনিট, এবং প্যাসেজ 2 হচ্ছে আমি 26 মিনিট, এবং প্যাসেজ 3 আমি 12 মিনিট, টোটাল আমি 60 মিনিটে কিন্তু কভার করতে হবে আমাকে। তো 60টা মিনিটে যদি আমি মনে করেন যে প্রায় 50 মিনিটের কাছাকাছি আমি এইখানেই দিচ্ছি, 22 আর 26 কত, প্রায় 48 মিনিট। এই 48 মিনিটে আমি 2টা প্যাসেজ সলভ করব, ঠিক আছে? তখন কিন্তু আমার অন্যদিকে বেশি একটা মানে ফোকাস করা লাগবে না, আমি কনসেন্ট্রেট করতে পারবো। যাদের এসে টাইমিংয়ে প্রবলেম, এখন সাপোজ অনেকের তো আরও অনেক সময় লাগতে পারে, তো প্রথমে সময় লাগুক আপনার 1 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা লাগুক, তো সেখানে 1.5 ঘন্টা থেকে আস্তে আস্তে ডেলি কাজ করতে করতে ওই টাইমগুলো কমাতে হবে, ঠিক আছে? এক দিন করে মনে করেন যে 5 মিনিট করে কমাই দিবেন, যে আজকে আমাকে 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে করতে হবে, কালকে আপনাকে 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে করতে হবে, এবং করতে করতে দেখবেন যে 48 মিনিটের ভিতরে আপনি প্যাসেজ 1 এবং 2 করতে পারছেন কিনা। তারপরে আপনি প্যাসেজ 2 নিয়ে আগেই ভাবার দোকানে, এটা এমনিতেই আপনি 12 মিনিটে ওই 4টা এমনিতেই কারেক্ট করতে পারবেন। সাপোজ এখানে এমসিকিউ আসছে, এমসিকিউ আন্দাজে জায়গায় দিলেও আপনার 2টা হয়ে যাবে, যদি আপনি সব অপশনে একই দিয়ে দেন, ঠিক আছে? এরকম অনেক কিছুই আছে যেগুলো আপনি প্যাসেজ 3-তে অটোমেটিক উঠে যাবে। সো 23টা কারেক্ট করা আসলে আহামরি কোনো ব্যাপার না, যদি আপনি কৌশলগুলো ফলো করেন। ওকে, সো দেখেন এখানেও আমাদের কিছু কৌশল আছে, যেমন কিভাবে আমরা প্র্যাকটিস করব। যে প্রথম দিকে আসলে প্র্যাকটিস করার সময় টাইম নিয়ে ভাববো না। 1 নাম্বার, টাইম নিয়ে কখনোই ভাবা যাবে না, আগে আপনাকে কারেক্ট করা শিখতে হবে। আপনি অ্যান্সার বের করতে পারেন কিনা এটার দিকে ফোকাস করেন, টাইম ম্যাটার করে না, টাইম আস্তে আস্তে কমানো যাবে, ঠিক আছে? এরপরে দেখেন যে উত্তরগুলো বিশ্লেষণ না করে পরের টেস্ট আমি কখনোই দিব না, ঠিক আছে? উত্তরগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে এইটা আমার কেন ভুল গেল, বা কীভাবে করলে বা কীভাবে পড়লে আমি এটা সঠিক করতে পারতাম, ঠিক আছে? বা আমি অ্যান্সারটা ধরতে পারলাম না কেন। এই কেন বিষয়টা আপনাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে, ওকে? তো এরপর দেখেন যে ভোকাবুলারিতে অনেক সমস্যা পড়তে পারেন, যে অনেকে অনেক মিনিং জানেন না, বাট মিনিংটা অত ডিপেন্ড করে না। আপনি যদি স্টেটমেন্টের কিওয়ার্ড ধরতে পারেন তাহলেই এনাফ, প্যাসেজ তো সব পড়া লাগে না, ঠিক আছে? আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন, আমি অনেক কৌশলগুলো দেখিয়েছি যে রিডিংয়ে কীভাবে আপনারা খুব শর্টে অ্যান্সার করবেন, বা অল্প সময়ে আপনি কীভাবে অ্যান্সার করবেন, ঠিক আছে?
আমার প্লে লিস্টগুলো দেখবেন। তো এখন দেখেন যে ভোকাবুলারিটা সমস্যায় পড়তে পারেন, তো সেক্ষেত্রে শুধু ক্যামব্রিজের ভোকাবুলারিটাই পড়বেন আপনারা, ঠিক আছে? আর এক্সট্রা লাখ লাখ ওয়ার্ড আছে, এগুলো পড়ার দরকার নেই। আপনি ক্যামব্রিজেরগুলো পড়েন, প্যাসেজ 1 এবং 2 ইয়েগুলো পড়েন, তাহলেই হচ্ছে, তাহলেই আপনার কভার হয়ে যাচ্ছে। আর ভোকাবুলারির দিকে আপনার নজর দেওয়ার দরকার নেই, আমি লিমিট করে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা রিডিংয়ে এইভাবে রাখলাম যে 10, 9, 4, ঠিক আছে? টোটাল 40টার ভিতর 23টা আমাকে কারেক্ট করতেই হবে, তাহলেই আমার 6 চলে আসবে। ওকে, এরপরে দেখেন আমরা একটু রিডিংয়ের কোন কোন বিষয়গুলো পড়বো। সাপোজ এখানে অনেকগুলোই আছে, আপনার অনেকগুলো রিডিংয়ের অনেক পার্ট আছে, সেক্ষেত্রে আমি শুধু ট্রু ফলস পড়বো। ট্রু ফলস নট গিভেন থেকে 7 থেকে 9টা কোয়েশ্চেন কিন্তু চলে আসে। লিস্ট অফ হেডিংস পড়বো, 6 থেকে 7টা কোয়েশ্চেন এখান থেকে আসবেই। তারপরে হচ্ছে আপনার গ্যাপ ফিল পড়বো, এখানে 14-15টা কোয়েশ্চেন আসবেই। তাহলে গ্যাপ ফিলে সবচেয়ে বেশি গুরুত্ব দেন আপনারা, গ্যাপ ফিল থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসতেছে। তারপরে ট্রু ফলস নট গিভেনে গুরুত্ব দেন, আর এইখানে গুরুত্ব দেন। আর এইগুলো আসবে, কিন্তু এইগুলোতে বেশি ফোকাস করার দরকার নেই, এগুলো জাস্ট একবার দেখে নেবেন যে কীভাবে অ্যান্সার করতে হয়, তাহলেই হচ্ছে। তাহলে কতটা শর্ট করে দিলাম যে দেখেন, আপনি যদি 23টা কারেক্ট করতে চান, 23টা কারেক্ট করতে চাইলে আপনি শুধুমাত্র ট্রু ফলস নট গিভেন, লিস্ট অফ হেডিংস, গ্যাপ ফিল এগুলো ফলো করেন, বাদ বাকি আপনার কেয়ার করার টাইম নেই, ঠিক আছে? ওগুলো একবার জাস্ট দেখে নেবেন নিয়মটা কি। তো গ্যাপ ফিলের ভিতর কিন্তু অনেক অংশ আছে, যেমন গ্যাপ ফিল টেবিল, গ্যাপ ফিল নোটস, কমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে, কমপ্লিট সামারি, এগুলো মিলেই কিন্তু গ্যাপ ফিল। সো আবার বললেন না যে অনেকগুলো পার্ট আছে, সো এর ভিতরেই কিন্তু অনেক, আমি একবারে বলে দিয়েছি গ্যাপ ফিল। ওকে, আর কি কি ইয়েস নট গিভেন আসবে, এমসিকিউ আসবে, এগুলোও আসবে, ঠিক আছে, এগুলোও আসবে, কিন্তু এগুলো বেশি ফোকাস করার দরকার নেই। আসতেও পারে নাও পারে কিছু কিছু, যেমন এটা আসতেও পারে নাও পারে, এটা আসতেও পারে নাও পারে, এটা আসতে পারে না পারে, এগুলো আসতে পারে নাও পারে, কিন্তু যেগুলো আসবে সেইগুলোতে আপনি বেশি ফোকাস করেন। আচ্ছা, আর এইগুলো কিন্তু প্যাসেজ 1 এবং 2তেই আসে বেশি। ওকে, এরপরে দেখেন যে রাইটিংয়ে আমরা কিভাবে 6 উঠাতে পারি। তো রাইটিংয়ে কিছু কৌশল আছে, তার আগে আমি দেখি যে রাইটিংয়ে 2টা টাস্ক, টাস্ক 1 এবং টাস্ক 2। তো সাপোজ আমি টাস্ক 1-এ 5.5 পেলাম, টাস্ক 2-তে আমি 6 পয়েন্ট পেলাম, তাহলে টোটাল আমার কত আসবে? 6 পয়েন্ট চলে আসবে, ঠিক আছে? তাহলে টাস্ক 1-এ যে কিন্তু টাস্ক 2টা বেশি গুরুত্বপূর্ণ, সো এখানে কিন্তু বেশি মার্কস থাকে, সো আপনারা এইভাবেই দিবে তারা। সো টাস্ক 1-এ আমি 5.5, এখানে 6, এইভাবে আমার টোটাল 6 চলে আসতেছে। টাস্ক 1টা আসলে আপনার 3 ভাগের 1 ভাগ মার্কস এখানে পাবেন, ঠিক আছে? সাপোজ 9 পেলে এখান থেকে নেবে 3, আর এইখানে যদি আপনি 9 পান তাহলে এখান থেকে নেবে 6, ঠিক আছে? এইভাবে আপনাকে কাজ করতে হবে। ওকে, এরপর দেখেন টাইমটা, এখানে আমি 30 মিনিট নিব, এখানে 30 মিনিট নিব, টোটাল 60 মিনিট। এখানে নেওয়া উচিত, ওরা বলে যে 40 মিনিট, আর এখানে 20 মিনিট, বাট 20 মিনিটে আসলে ভালো করে টাস্ক 1টা আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? তো এখানে 30 মিনিট নেন, আর এখানে 30 মিনিটে আপনি লিখে ফেলতে পারবেন। আপনি আমার রাইটিংয়ের কিছু ভিডিও দেখবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি 30 মিনিট 25 মিনিটের ভিতর লিখে আসতে পারবেন। আমার ভিডিওগুলো দেখবেন, প্লেলিস্ট চেক করবেন, রাইটিংয়ের সব ভিডিও দেওয়া আছে। আচ্ছা, তো রাইটিংয়ের আরও কিছু কৌশল আপনি ফলো করতে পারেন। যে 1 নাম্বার যেটা বলবো, যে প্রতিদিন একটা করে ব্যান্ড 9 এসে আপনি অ্যানালাইসিস করবেন। কী করবেন? ব্যান্ড 9-এর এসেগুলো আপনি বের করে অ্যানালাইসিস করবেন, এবং শুধু অ্যানালাইসিস না, একদম মানে স্টাইলটা চুরি করতে হবে আপনাকে, ঠিক আছে? কারণ তারা কিভাবে লিখছে, কোন প্যাটার্নে লিখছে, কোন প্যাটার্নে লিখলে ব্যান্ড 9 আসতেছে, এইগুলো আপনাকে কপি করতে হবে, ঠিক আছে? কপি করলে দেখবেন যে নিজের ভিতর সেই বিষয়টা ঢুকে যাবে অটোমেটিক। এরপর দেখেন যে নিউ ভোকাবুলারি আপনাকে শিখতে হবে, শিখে তাদের নিজের মতো করে একটা এসে লিখতে হবে। সো ভোকাবুলারি কয়টা? মাত্র 40-50টা আপনি শিখে নেবেন। রাইটিং টেস্ট 2-তে আর কোনো ভোকাবুলারি পড়া লাগবে না, এখানে 150-200 শেখা লাগবে না, মাত্র 50টা। তারপরে দেখেন যে হুক লাইন টানতে হবে আপনাকে। 3 নাম্বার, যে চোখে এমন বাক্য, যে চোখ টানে এমন বাক্য। হুক লাইন মানে কি? যেই বাক্যটা পড়ে তার চোখটা আটকে যাবে, যে না কথাগুলো ঠিক বলেছে। এক্ষেত্রে আপনার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন আপনি মুখস্থ করতে পারেন, ঠিক আছে? খুব সুন্দর আপনি ইন্ট্রোডাকশন মনে করেন যে প্রায় সেম হয়, প্রত্যেকটা এসের একটা ইন্ট্রোডাকশন আছে, কনক্লুশন আছে, এগুলো প্রায় সেম হয়, এগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, কিছু কিছু বাক্য যেগুলো আসলে সব জায়গায় অ্যাপ্লিকেবল, ঠিক আছে? 4 নাম্বার যেটা করবেন, যে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা করবেন, যে 30 মিনিট রাইটিং প্র্যাকটিস করবেন, অন্তত দৈনিক 30 মিনিট, 1 ঘন্টাও করতে পারেন। আমি রুটিন দিয়ে দিব লাস্টে, রুটিনটা দেখবেন আপনারা, ওই রুটিন অনুযায়ী আপনারা ফলো করতে পারেন।
এবার দেখেন যে টপিক ওয়াইজ আপনি শিখবেন, যে কারণ টপিক না শিখলে আসলে আপনার ক্লিয়ার হবে না, কারণ আইডিয়াগুলো কিন্তু তারা বেশ কিছু নির্দিষ্ট টপিকের ভিতরেই ঘুরপাক খাওয়ায়, যেমন এডুকেশন, এনভায়রনমেন্ট, ক্রাইম, টেকনোলজি, এই ধরনের আরও কিছু টপিক আছে, কমন টপিক যেগুলো। কমন টপিকগুলো পড়বেন, দেখবেন যে এইখানে ব্যান্ড সেগুলো আপনি অ্যানালাইসিস করবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন, আইডিয়া থেকে শুরু করে আপনার স্টাইল সবগুলো আপনি নিজের ভেতরে নিয়ে নিতে পারবেন। এবং 6 নাম্বার কি, আমার প্লেলিস্ট চেক করবেন, ঠিক আছে। তো আমার প্রজেক্টাইলস যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আপনি এই রাইটিংয়ের সব ক্লাস আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ওকে, তো এটা আপনারা ফলো করলেই আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে, ঠিক আছে। সো 6 ওঠানো কোনো ব্যাপার না, এবং রাইটিংয়ে নাম্বার ওঠানো যেমন কঠিন, আবার কম পাওয়াটাও কঠিন, কারণ ভালো করে মানে একটু মোটামুটি লিখতে পারলে আপনার কিন্তু 6 চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে স্পিকিংটা আমরা একটু করতে পারি। এখানে 3টা পার্টে আপনার পার্ট 1 এমন 8 থেকে 10টা কোয়েশ্চেন আসে, আপনার পার্ট 2তে হলো একটা কিউ কার্ড আসে, এবং পার্ট 3তে 4 থেকে 6টা কোয়েশ্চেন আসে। তো কিউ কার্ডের মতোই আরও কিছু প্রশ্ন আপনাকে 4 থেকে 6টা করতে পারে। টোটাল আমরা 13 থেকে 15টা কোয়েশ্চেন করে, ঠিক আছে, কম বেশি হতে পারে। টাইমিংটা আপনার 5 মিনিট, 3 মিনিট, আবার 4 মিনিট, 5 মিনিট, ঠিক আছে। টোটাল 12 থেকে 14 মিনিটের ভিতরে আপনার স্পিকিং টেস্টটা শেষ। তার মানে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট যদি আমি বলি টাইমিংয়ের দিক থেকে স্পিকিং। ওকে, সো এখানে একটু কৌশল করলে কিন্তু নাম্বার ওঠানো যায়। তো দেখেন যে স্পিকিংয়ে যারা একটু দুর্বল, একটু মনোযোগ দিবেন, যে অধিকাংশ স্টুডেন্ট কী করে, রোবোটিক টোনে কথা বলে। এই রোবোটিক টোনটা কিন্তু ব্যবহার করা যাবে না, কথার মধ্যে ন্যাচারাল ইমোশন থাকতে হবে। ওকে, সো এটা কিন্তু সবচেয়ে ম্যান্ডেটরি। আপনি রোবোটিকভাবে বলছেন, কোনো এক্সপ্রেশন নেই মুখে, তাহলে তো ওইভাবে হবে না। আপনি একটা কথা বলছেন, একটু হ্যান্ড মুভস করতে হবে, দেখবেন যে কথার ভিতরে একটা মাধুর্য চলে আসবে, একটা ভারত্ব চলে আসবে, কোথায় টান দিতে হবে, কোথায় অটোমেটিক চলে আসবে। আর আপনি যদি স্টিল হয়ে রোবটের মতো কথা বলেন, তো নাম্বার কমে যাবে। তারপরে দেখেন যে কথার মাঝে এক্সামিনার যেন মেইন পয়েন্ট খুঁজে পায়। ওকে, এটা খেয়াল রাখতে হবে, যে মেইন পয়েন্টটা কিন্তু অনেকে বলতে চায় না, বা রিলেভেন্ট কথা বলেন বড় করার জন্য, বাট মেইন পয়েন্ট বললে কিন্তু এত কথা বলা লাগে না। সো একটু কম বলো, কিন্তু মেইন পয়েন্ট যেন হারিয়ে না যায়, খেয়াল করতে হবে। তারপরে দেখেন যে প্রশ্ন যদি কঠিন হয়, তাহলে প্রশ্ন ঘুরিয়ে আবার নিজে আরামদায়ক ভাষায় নিজেকে গুছিয়ে বলতে হবে, মানে নিজে একটু সাবলীল ভাষা, যেগুলো যদি সিম্পল হয় নিজে সিম্পলভাবেই বলেন, কিন্তু মানে সবসময় যে কমপ্লেক্স বাক্য ব্যবহার করতে হবে, হার্ড ভোকাবুলারি ইউজ করতে হবে, এমন কোনো কথা না। আপনি সিম্পলি বলেন, কিন্তু একটু ফ্লুয়েন্সিটা ধরে রাখলেই হবে, ঠিক আছে। যেমন আমি বলেছিলাম যে আপনি কী করবেন, ফ্লুয়েন্সি এবং ভোকাব, এই দুইটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলেই হবে, ঠিক আছে। ফ্লুয়েন্সিটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন যে 4 নাম্বার, যে উত্তর বলার আগে 2 সেকেন্ড থেমে ভাবতে হবে আপনাকে। মনে রাখতে হবে যে পজ মানে ভুল না, এটা প্রমাণ করে তুমি চিন্তা করে কথা বলো, ঠিক আছে। তাহলে এই যে পজ নিচ্ছি, 2 সেকেন্ড থামতেছি, এটা আসলে থেমে থাকা মানে আমার ভুল হয়ে যাচ্ছে এমন না, কিন্তু আমি আইডিয়াটা গুছিয়ে বলবো, ঠিক আছে, যাতে যতটুকু আমার সময় লাগে আমি নিচ্ছি, কিন্তু এটা ন্যাচারালভাবে। আপনি কোনো তাড়াহুড়ো করবেন না, রিল্যাক্স যত থাকবেন তত খুব সুন্দর একটা পার্টিসিপেট করতে পারবেন আপনি, ঠিক আছে। সো আপনাকে রিল্যাক্স থাকতে হবে, কোনো তাড়াহুড়া নেই। আপনি প্রশ্ন করেছে, আপনি উত্তর দিবেন, হ্যাঁ আসছে না, আস্তে আস্তে হবে সব, ঠিক আছে। সো তাড়াহুড়ো করলেই ভুল হবে। ওকে, তারপর দেখেন যে চোখে যেন ছবি ভেসে ওঠে এমনভাবে বর্ণনা করতে হবে। আমি একটা কথা বলছি, ওটা আসলে যদি নিজে থেকে বলতে হয়, একটা কোনো ঘটনা বা ইনসিডেন্ট আমি কল্পনা করব বা ইমাজিনেশন করতে পারি আমি, কারণ কল্পনা করলে কি হবে, কথাটা আপনার থেকে আসবে, বা আমি মূল বিষয়টা বোঝাবো। আমি যখন কথা বলবো আমার যেন মনে না হয় যে আমি ইংলিশ বলছি, আমি একটা বিষয় তাকে বোঝাতে চাচ্ছি, সেই পয়েন্টটা বোঝাতে চাচ্ছি, যেভাবে হোক আমি বোঝাবো, যদি কিছু গ্রামার মিস্টেক হয় হোক, কিন্তু আমি মূল পয়েন্টটা যেন আমি তাকে বোঝাতে পারি। এজন্য আমার কল্পনাটা থাকতে হবে যে আমার ঘটনাগুলো এর পরে পরে কী ঘটছে, ঠিক আছে। এজন্য ছবি যেন ভেসে ওঠে আপনার চোখে, এরকমভাবে কথা বলতে হবে। তো আপনি ইংলিশ যদি ভাবেন যে আমি ইংলিশে কথা বলছি, ইংলিশে ইন্টারভিউ দিচ্ছি, তাহলে আপনার মেধা তো দুইভাবে কাজ করতে পারবে না, আপনার মেধা একদিকে ফোকাস করবে। সো ইংলিশে কথা বলতে ভাবতে গেলেই কিন্তু আপনি আটকে যাবেন, আপনি মূল পয়েন্টের দিকে কল্পনা করে এগিয়ে যাবেন, ঠিক আছে। তবে দেখেন স্পিকিংয়ের শুরুতে নার্ভাস হলে ওয়ার্ড ফ্রেজ দিয়ে শুরু করতে হবে, যেমন ওয়েল, টু বি অনেস্ট, এভাবে বলতে পারি, অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস, এভাবে কথা বলে একটু সময় নিতে পারি, নার্ভাসনেসটা কাটাতে পারি। কিছু ফ্রেজ আছে, এইগুলো আপনারা শিখে নেবেন। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যদি করি, তাহলে স্পিকিংয়ে কিন্তু 6.5 কিন্তু ইজিলি আমরা তুলতে পারবো, ঠিক আছে। স্পিকিং এমন না যে আপনাকে নাম্বার কমে আসবে, আপনার স্পিকিংয়ে কিন্তু মনে করেন যে কথা না বললেই 3 চলে আসবে,
না বললে বলতে কি মানে একদম বেশি কিছু বলছেন না, যা বলছে তাই বলছেন। যদি একটু গুছিয়ে বলতে পারেন 6.5-এর উপর থাকবে, ঠিক আছে, 7.5ও উঠে যেতে পারে। আচ্ছা, তো আমি রুটিনটা একটু দেখাই, যে রুটিনটা আপনারা এই রুটিনটা ফলো করতে পারেন। যারা আসলে স্টুডেন্ট আছেন তারা হয়তো অক্ষরে অক্ষর পালন করতে পারবেন, যারা জব করছেন তো একটু নিজের মতো টাইমটা সেট করে নিয়েন। দেখেন, তো সকাল বিকাল রাত, তাহলে সকালে আমি 2 ঘন্টা সময় দিব, বিকালে 1 ঘন্টা, রাতে আধা ঘন্টা আমি সময় দিব, ঠিক আছে। মাত্র আমি 3.5 ঘন্টার একটা রুটিন আমি দেখাচ্ছি আপনাকে। তো সকাল 8টা থেকে 9টা আপনি কী করবেন, রিডিং মডিউলটা নিয়ে বসবেন এবং একটা প্যাসেজ আপনি সলভ করবেন, হতে পারে প্যাসেজ 1 অথবা 2, ঠিক আছে। আমি টোটাল টেস্টের কথা বলছি না, একটা প্যাসেজের কথা বলছি। এবং এটা কেন করবেন, দেখেন মনটা কিন্তু খুব ফ্রেশ থাকে সকালবেলায়, ঠিক আছে, কাজে দিবে। তারপরে দেখেন যে আমি কঠিন বিষয়গুলো কিন্তু সকালে রাখলাম, কারণ আমার একদম মানে মাথা ঠান্ডা থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা। এরপরে দেখেন যে সকাল 9টা থেকে 10টার ভিতরে আমি লিসেনিংটা সেরে ফেলবো। লিসেনিংয়ের একটা হাফ টেস্ট আমি দিব, মনে করেন যে টোটাল ফুল টেস্ট না দিয়ে আমি পার্ট 1 এবং 2টা দিব বারবার। তো হাফ টেস্ট দিলে আপনার হয়তো 15 মিনিট সময় লাগবে, আর বাকি সময়টা আমি কী করবো, শুধু অ্যানালাইসিসে শেষ করে দিব। তার মানে 1 ঘন্টার ভিতরে 15 মিনিটে আপনি টেস্ট দিচ্ছেন, হাফ টেস্ট, ফুল টেস্ট না, হাফ টেস্ট। এরপর আপনি অ্যানালাইসিস করেন, এতে করে কী হবে, আপনার মনোযোগটা থাকবে, ঠিক আছে। এই সকালে করলে আপনার মনোযোগগুলো থাকবে। এরপরে দেখেন বিকাল টাইমে আমি 4টা থেকে 5টা বেছে নিলাম, এখানে আমি রাইটিং করতে পারি। এখন এখানে টাস্ক 1 অথবা 2 যে কোনো একটা আপনি করতে পারেন। তো বিকালে মনটা রিল্যাক্স থাকে, ঠিক আছে, কারণ আপনি সারাদিন অনেক কিছু মানে অ্যাক্টিভ হতে কিন্তু সময় মনে করেন লাগবে, যে আপনি যখন কাজগুলো করলেন এগুলো পরে কিন্তু আবার রাইটিং ধরা যাবে না। একটু গ্যাপ দিয়ে আপনি বিকালে আবার একটু রিল্যাক্স থাকবে আপনার মনটা, তখন আপনি রাইটিং করতে বসেন। আপনি টেবিলে বসেন বা আপনি ব্যালকনিতে গিয়ে লেখেন, সমস্যা নাই, কিন্তু ভালো লাগতে হবে, লিখে আপনার মজা পেতে হবে, ঠিক আছে। তাহলে টাস্ক 1 এবং 2 যে কোনো একটা আমি করতে পারি। এরপর রাত 9টা থেকে 9টা 30 পর্যন্ত আমি স্পিকিং করব। স্পিকিং আপনি কি করবেন, রেকর্ডিং করতে পারেন, সেলফ রেকর্ডিং যেটা বলা হয়, আর মিরর প্র্যাকটিস করতে পারেন, অথবা যে কোনো একটা করেন, হয় টেকনোলজি কাজে লাগান অথবা মিরর প্র্যাকটিস করেন। রাতে স্পিকিং খুব কাজে দেয়, কারণ এই স্পিকিংয়ে যতটুকু কথা বলবেন এটা আবার ঘুমের ভেতরে ওই বিষয়গুলো হয়তো রিপিট হতে পারে, ঠিক আছে। মানে আপনি সারাদিন যা বলবেন বা লাস্ট যেই কাজগুলো করেছেন এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় ড্রিমে এফেক্ট পড়ে। সো এগুলো কিন্তু মানে ফ্লুয়েন্সির জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই রুটিনটা যদি আপনারা ফলো করেন একটা মাস যদি আপনারা ফলো করেন, আশা করি আপনারা কোনো মানে বিচ্যুতি হবেন না, ঠিক আছে, ডিস্ট্র্যাক্ট হবেন না, একদম সঠিক ওয়েতে কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারবেন, ঠিক আছে। তো এই কাজটা করবেন। আর যারা আমার ফেসবুকে দেখছেন তারা ইউটিউব ফলো করবেন, যারা ইউটিউবে দেখছেন ফেসবুকটা ফলো করবেন। আর যারা একদমই দুর্বল, খুবই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, একটা গাইডলাইন দরকার মনে হচ্ছে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাচ্ছি, 7.5 মতো টার্গেট রেখে আগাতে চাচ্ছেন, সো আরও একটু বেশি স্কোরের প্রত্যাশা করছেন, ঠিক আছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।